পড়ছিলাম প্রণয়ের রূপকথা, কলমে ফাতেমা তুজ, পর্ব সংখ্যা ৩২। দুটো দিন অরণ্য আর দীপ্রর খুব ব্যস্ততা গেল। ব্যবসায়িক ব্যাপার নিয়ে এখানে ওখানে ছুটতে হয়েছে। খাবার খাওয়ার সময় অবধি পাইনি। আজ আবার বাড়িতে সবাই উপস্থিত। সবাই বলতে সবাই। এর কারণ আছে অবশ্য। আবিরের বিয়ের কেনাকাটা শুরু করতে হবে, আর এক পক্ষ যাবে বিয়ের দিন তারিখ ঠিক করতে। শুরুতে কেনাকাটার বিষয়টা বড়দের কাছে দিতে চাইলেও কিছু সময়ের আলোচনায় ঠিক হলো বাড়ির বাচ্চারাই কেনাকাটা করবে। সেটা নিয়ে হইচই চলছে। তবে আয়না গো ধরে বসে, সে নাকি যাবে না। কেন যাবে না সেটা বলেনি অবশ্য। ওকে মানাতে গিয়েছে আবির। কতক্ষণ চেষ্টা করে মেয়েটিকে নিয়ে এসেছে। তখন সবাই সবার ঘরে। আয়না মুখটা গোমরা রেখে উপস্থিত হলো। রাত্রি শুধালো, অভিমান ভাঙলো। মিনমিন করে আয়না বলল, অভিমান করিনি। তবে যাবি না কেন? এমনি মন চাচ্ছিল না। আচ্ছা এসেছিস এখন, বাকি কথা বাদ। বলার মাঝে বসার ঘরে উপস্থিত হলো অরণ্য। ওর উপস্থিতি রাত্রিকে ধীর করে দিল। কুহু সেটা রক্ষা করে বলল, অরণ্য ভাইয়া চলে এসেছেন? আপনাকে তো আজকাল দেখাই যাচ্ছে না। অরণ্য হেসে বলল, ব্যস্ততা গেল দুদিন। আমাকে একা না, দীপ্রকেও কিন্তু দেখনি। সত্যি তাই, দীপ্রকেই দেখেনি কুহু। ও একটু চোখ বোলালো, তবে দীপ্র নেই। অরণ্য বলল, ওইদিকে খুঁজে লাভ নেই, দীপ্র গ্যারেজে আছে। কথাটা শুনে আয়না বের হয়ে গেল। ওকে সেভাবে কেউ খেয়াল করলো না। তবে গ্যারেজের কাছে গিয়ে দেখা গেল আয়না দাঁড়িয়ে। অরণ্য আসা মাত্রই আয়না সবগুলো দাঁত মেলে দিয়ে হাসলো। ভাইয়া, আমি সামনের সিটে বসলে আপনার অসুবিধা হবে? আরে না, কি সমস্যা হবে? ও থ্যাংক ইউ ভাইয়া বলে গাড়িতে উঠে বসলো আয়না। কণা ফোড়ন কেটে বলল, দেখলে আপু? ঠিক ওই গাড়িতে উঠে বসলো। কেউ কিছু বলল না। ও বুঝেছে আয়নার বিষয়টি। এখানে কিছু বলারও নেই আসলে। ওর অবশ্য এসব নিয়ে মাথা ব্যথাও নেই। কণা দাঁতে দাঁত চেপে গাড়িতে উঠে বসলো। ওর পাশে বসলো রাত্রি। দীপ্র ঠিক তখনই বলল, অরণ্য তুইও এই গাড়িতেই উঠ। এই কথায় রাত্রি নড়ে চড়ে উঠল। অরণ্য কিছুটা অস্বস্তিতে পড়ল, তবে সরাসরি মানা করতে পারল না। শেষমেশ অরণ্য পেছনে গিয়ে বসলো। এদিকে কুঞ্জ এই গাড়িতে উঠতে চাইল, তবে আয়না ধমকি বেচানাকে সরিয়ে দিয়েছে। শেষমেশ কুহুকে নিয়ে বসেছে অন্য গাড়িতে। আয়না অপেক্ষা করছে দীপ্র ভাই আসবে, পাশে বসবে। কিন্তু কিছু সময় পর আবির এসে ড্রাইভিং সিটে বসলো। ওকে দেখে আয়না বলে উঠল, দীপ্র দাদাভাই কোথায়? সে চালাবে না? ও অন্যটায় উঠল। ওই গাড়িতে রাশ বেশি, জানিস তো, একটু শান্ত পরিবেশ পছন্দ করে। আয়না মুখটা একদম কালো হয়ে গেল। ওদিকে পেছনের সিট থেকে মুচকি মুচকি হেসে চলেছে কণা। সে বেশ খুশি হয়েছে। দীপ্রকে দেখে কুহু বলল, সে কি, আপনি কেন? কুঞ্জকে নিয়ে পেছনের সিটে বসা ছিল কুহু। দীপ্র এসে ড্রাইভিং সিটে বসলো। এটা তো আবির ভাইয়ের গাড়ি। ও মা, আপনার গাড়ি তো চলে যাচ্ছে। ওটা কে চালায়? আবির। কেন? ইচ্ছে হয়েছে তাই বলে পেছনে তাকালো দীপ্র। কুঞ্জ হাসি হাসে মুখে বলল, ইয়ে, ভালো হয়েছে তুমি এখানে এসেছো দাদা ভাই। আমাকে তো ওই গাড়িতে বসতেই দিচ্ছিল না। তোর জন্যই এসেছি কুঞ্জ, আমি জানি বলে হাসলো কুঞ্জ। দীপ্র একটা নিঃশ্বাস ফেলে বলল, কুহু সামনে এসে বস। আমি? কুঞ্জ যাক, কুঞ্জ বাচ্চা, ও পেছনেই বসুক, সেফটির জন্য ভালো। কুহুকে সামনে এসে বসতে হলো। দীপ্র কথা ছাড়াই গাড়ি চালাতে শুরু করেছে। কিছু সময় পর পেছন থেকে কুঞ্জ বলল, একটা গান ছাড়ো তো দাদা ভাই। যে কোনো টাইপ হলে চলবে? একদম, গান হলেই হলো। কুঞ্জ আসলেই ভদ্র, মিশুক একটা বাচ্চা। শুধু ওর নিজের বোনের সাথেই বনিবনা হয় না। দীপ্র গান ছাড়লো। গান বাজতে লাগলো। যখন খোলা চলে হয়তো মনের ফুলে তাকাতো সে অবহেলে দু চোখে। হাজার কবিতা বেকার সবিতা, তার কথা কেউ বলে না। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। পুরো গানের সময়টাতে কুহু বারবার পাশ ফিরে চেয়েছে। দীপ্র সেটা বুঝেও তাকায়নি একবারও। গানটা কয়েকবার প্লে হতে হতে ওরা পৌঁছে গেল শপিং মলে। সেখানে আগে থেকেই বাকিরা উপস্থিত ছিল। আয়নার মুখটা কালো আধারে ছেয়ে যায়। কুঞ্জ হই হই করে নামলো গাড়ি থেকে। সবাইকে ভেঙচি কেটে বলল, ভালো হয়েছে আমাকে ও গাড়িতে বসতে দাওনি কেউ। দাদা ভাই তো আমার সাথে এসেছে। কুঞ্জ চুলগুলো নাড়িয়ে দিল দীপ্র। হেসে বলল, তোরা কেনাকাটা কর, আমি কুঞ্জ আর কুহুকে নিয়ে অন্যদিকে যাই। আয়না ফট করেই বলল, আমিও যাব। না, তুমি যাবে না, তুমি আমাকে গাড়িতে বসতে দাওনি। কুঞ্জ চোখ গরম করে চাইল আয়না। দীপ্র বলল, আচ্ছা থাক, তোরা দুজন দুপথে থাক, না হলে ঝগড়া লাগতেই থাকবে। দীপ্র কুহু আর কুঞ্জকে নিয়ে অন্য পথে গেল।
আয়ানার এবার কান্না পেয়ে গেল। কুঞ্জ হয়তো বুঝলো না সে তার বোনের কতখানি লস করে ফেললো। পুরো সময়টা রাত্রি আর অরণ্য একে অপরকে উপেক্ষা করে চলেছে, তবে এবার আর পারল না। দুজনের চোখাচোখি হয়ে গেল। রাত্রি ঠোঁট কামড়ে চাইল। অরণ্য মুখটা গুমট রেখে বলল, একটু স্বাভাবিক আচরণ করলেও পারো। মনে হচ্ছে আমাকে দেখলে তোমার শরীর জ্বলে ওঠে। একদমই তাই, ওঠে বলেই স্বাভাবিক আচরণ করতে পারছি না। রাত্রি, আমাকে অপমান করছো, অথচ আমি তোমাদের মেহমান। তোমাকে আমি মেহমান বলে মানি না অরণ্য। তুমি 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 একটা কথা শেষ না করেই পাশ কাটিয়ে চলে গেল রাত্রি। অরণ্যর মুখখানা অন্ধকারে ভরে গিয়েছে। আচ্ছা, প্রেমের শুরু তো এত দারুণ হয়, অথচ বিচ্ছেদ কেন এত বেদনার? আইসক্রিম খাবে? বায়না ধরেছে কুঞ্জ। ওরা এসেছে একটা আইসক্রিমের দোকানে। 3টা আইসক্রিম নিয়ে দাঁড়িয়ে দীপ্র। কুহু বুঝতে পারছে না কি হচ্ছে। সহসাই দীপ্র বলে উঠল, বিল দে। আকাশ থেকে পড়ার মতন অবস্থা কুহুর। ও নিজের দিকে আঙুল দেখিয়ে বলল, আমাকে বললেন? তোকেই বলেছি। কুহু যার পড়ে নাই অবাক। ও এই মানুষটাকে বুঝতে পারে না। পার্স থেকে টাকা বের করে বিল মেটায়। কুঞ্জ এখনই খাওয়া শুরু করেছে। দীপ্র একটা টেবিলে হাতের ব্যাগগুলো রেখে বলল, তোরা বস, আমি আসছি বলে চলে গেল দীপ্র। কুহু পেছন থেকে ডাক দিল, আপনার আইসক্রিম? এসে খাবো, গলে যাবে তো। ড্যাম বলে এগিয়ে এলো দীপ্র। কুহুর আইসক্রিমটা খুলে রাখা, ও সেটা এক কামড় খেয়েছে। সেটাই তুলে নিয়ে দীপ্র হনহনিয়ে চলে গেল। পুরো বিষয়টা কুহু বেকুব বনে গেল। এদিকে কুঞ্জ মিটমিটি হাসছে। কুহু তাকাতেই ও বলল, দাদাভাই তো তোমার খাওয়া আইসক্রিম নিয়ে চলে গেল। কুহু আসলে কি বলবে বুঝতে পারছে না। এটা কি শুধুই মনের ভুলে করা হলো, নাকি ইচ্ছাকৃত?